তুমি নিজের মুখে বললে যেদিন সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়। আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে। নমস্কার দর্শক বন্ধুরা। আচ্ছা, আপনারা তো গান শোনেন তাই না? আমি যদি বলি, আচ্ছা বলুন তো, এই যে গানটা আমি গাইলাম, গানটা কার? আপনারা তো এক বাক্যে বলবেন, আরে এটা কোনো কথা হলো, এই গানটা তো মান্না দের গান। আর আমি যদি বলি, বলুন তো এই গানটার গীতিকার কে? হয়তো আপনাদের মধ্যে অনেকে নাও পারতে পারেন। যারা নবপ্রজন্মের তারা হয়তো ম্যাক্সিমামই এই গানটার গীতিকারের ব্যাপারে শোনেননি বা জানেন না। নমস্কার দর্শক বন্ধুরা, আমি স্বাগতম দাস ওয়ার্ল্ড অফ স্বাগতমে আপনাদের আবারও সুস্বাগতম জানাই। আজকে আমাদের পর্বটা এই গানের গীতিকারকে নিয়ে। এই গানের গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় স্যারকে নিয়ে। গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় 1931 খ্রিস্টাব্দে 2রা মে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার শালকিয়াতে জন্মগ্রহণ করেন। ওনার বাবা ছিলেন কান্তিভূষণ বন্দ্যোপাধ্যায়, একজন বিখ্যাত অভিনয় শিল্পী। তো ওনার বাবার সুবাদে ওনাদের বাড়িতে কিন্তু নামি দামি সব শিল্পীর আনাগোনা লেগেই থাকতো। অভিনেতা, গায়ক, সুরকার কে না আসতেন। ওনাদের সান্নিধ্যে ধীরে ধীরে বেড়ে ওঠা ছোট্ট পুলকবাবুর মনে সৃষ্টিশীল কাজের প্রতি যে আগ্রহ, তা কিন্তু ছোট বয়স থেকেই এসে গেছিল। উনি গান এবং কবিতা লেখার প্রতি উনি কিন্তু সিদ্ধহস্ত ছিলেন। ওনার গান লেখার নেশা এতটাই তীব্র ছিল যে উনি একবার শরীর খারাপের দোহাই দিয়ে ওনার বোনের বাড়ি চলে যান। 1 মাস পর তিনি যখন বাড়ি ফিরে আসেন, ওনার গানের খাতায় তখন 25টা গান। ভাবুন গানের নেশা, লেখার নেশা কতটা তীব্র ছিল। উনি কবিতা লিখতেও খুব ভালোবাসতেন এবং পটুও ছিলেন। ওনার একটি লেখা একবার আনন্দবাজার পত্রিকায় ছাপানো হয়েছিল এবং তিনি সম্মানী হিসেবে 5 টাকাও পেয়েছিলেন। কবিতার প্রতি ওনার এই যে প্যাশন, এই যে ভালোবাসা, এটাই ওনাকে ধীরে ধীরে বানিয়ে রেখেছিল গীতি কবি। আমরা তো বর্তমানে গীতি কবিদের ঠিক কবির তকমা দিই না। আসলে একটি কবিতার মধ্যে যদি সুরারোপ করা হয় তাহলে সেটা গান হয়ে ওঠে, কি তাই না? আপনারাই বলুন না, একটু রদবদল কখনো কখনো একটু রদবদল হয়, কিন্তু আসলে একজন গীতি কবি আর একজন কবির মধ্যে কি কোনো তফাৎ আছে? আপনারা কি বলেন? কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিন। পুলক বাবুর পড়াশোনার জীবন কিন্তু শুরু হয়েছিল শালকিয়ার স্থানীয় প্রাথমিক বিদ্যালয় থেকে। পরবর্তীকালে কলকাতার নামী কলেজ স্কটিশ চার্চ কলেজ থেকে তিনি স্নাতক হন। পুলক বন্দ্যোপাধ্যায় ওনার জীবনের প্রথম গানটি লেখেন 10ম শ্রেণীতে পড়াকালীন অভিমান সিনেমার জন্য। তিনি অভিমান সিনেমার গানগুলি লিখে ডাক মারফত পাঠিয়েছিলেন অভিমান সিনেমার সুরকার রামচন্দ্র পাল মহাশয়ের কাছে। রামচন্দ্র পাল মহাশয় যখন কলকাতায় আসলেন, তখন তিনি পুলক বন্দ্যোপাধ্যায় বাবুকে দেখে বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিলেন যে এত ছোট একটি ছেলে এরকম টাইপের গান তো লিখতেই পারে না। পরবর্তীকালে রেকর্ডিং স্টুডিওতে পুলক বন্দ্যোপাধ্যায় বাবু রামচন্দ্র পালের সামনে গান লেখেন এবং লিখে দেখান, এবং সেই পরীক্ষায় তিনি সসম্মানে উত্তীর্ণ হয়েছিলেন। স্বর্ণযুগের যদি দুজন বিখ্যাত গীতিকারের কথা বলা হয়,
তাহলে একজন হবেন গৌরীপ্রসন্ন মজুমদার স্যার আর অপরজন হবেন অবশ্যই পুলক বন্দ্যোপাধ্যায় স্যার। আর জানেন, পুলক বাবুর সাথে আরেকজনের নাম কিন্তু অঙ্গাঙ্গিভাবে যুক্ত। কে বলুন তো? আরে বিখ্যাত গায়ক মান্না দে। হ্যাঁ, পুলক বাবু সব থেকে বেশি গান লিখেছিলেন মান্না দের জন্য। আসলে মান্না স্যার গানের ব্যাপারে একটু খুঁতখুঁতে ছিলেন। তিনি ঠিকঠাক গানের ভাব, গানের বাক্য, শব্দ চয়ন যদি ঠিকঠাক ওনার মনের মতো না হতো তাহলে কিন্তু উনি গাইতেন না। কিন্তু পুলক বাবুর ক্ষেত্রে এইসবের কিছু বালাই ছিল না। বিনা বাক্য ব্যয়ে পুলক বাবুর গান তিনি গাইতে রাজি হয়ে যেতেন। পুলক বন্দ্যোপাধ্যায় জীবনের যে কোনো মুহূর্তকে, যে কোনো সিচুয়েশনকে গানে রূপান্তরিত করার একটি সহজাত ক্ষমতার অধিকারী ছিলেন। আসলে তিনি গানের সিচুয়েশন, গানের ডিউরেশন যদি জানতে পারতেন, তিনি অতি অল্প সময়ে একটা ভালো গান রচনা করে দিতে পারতেন। যেমন একটা ঘটনা বলি, দুর্গাপুজোর সময় একদিন পুলক বাবু হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়িতে গেছেন। সেখানে হেমন্ত মুখোপাধ্যায় তখন স্নান করছিলেন। এবার পুলক বাবু এসেছেন শুনে তড়িঘড়ি ভেজা কাপড়েই হেমন্ত বাবু এসে বললেন, আরে পুলক, কতদিন পরে এলে, একটু বসো, আমি এক্ষুনি আসছি। ব্যাস এইটুখানি লাইন শুনেই তিনি রচনা করে দিতে পারলেন একটি আস্ত গান। গানটা কি? গানটা হলো, কতদিন পরে এলে, একটু বসো, তোমাকে অনেক কথা বলার ছিল, যদি শোনো। আরেকটা ঘটনা বলি, একদিন বিমান ভ্রমণ করছেন পুলক বাবু। এবার ওখানে এক এয়ার হোস্টেসকে দেখে বা বিমানবালাকে দেখে তিনি একটি আস্ত গান রচনা করে ফেললেন, ও চাঁদ সামলে রাখো জোছনাকে। আরেক দিনের ঘটনা শুনুন, একদিনকার পুলক বাবু ফুটবল খেলা দেখতে গেছিলেন। তিনি ছিলেন মোহনবাগানের একদম কট্টর সমর্থক। মোহনবাগানের কোনো খেলাই তিনি ছাড়তেন না। তো একদিন খেলার বিরতিতে তিনি তুলে নিলেন একটি কাগজ, লিখে ফেললেন, হৃদয়ের গান শিখে তো গাইগো সবাই গানটি। ভাবুন কি আশ্চর্য ঘটনা না? পুলক বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন আদ্যপান্ত পরোপকারী মানুষ। উনি ওনার চেনা পরিচিত সমস্ত শিল্পীকে উনি অকাতরে সাহায্য করতেন। যেমন ধরুন হৈমন্তী শুক্লার কথা। হৈমন্তী শুক্লাকে নিয়ে হেমন্ত মুখোপাধ্যায় ইংল্যান্ডে গেছিলেন গান করতে। ফিরে এলে শুরু হলো তীব্র বিতর্ক। হৈমন্তী শুক্লার কেরিয়ার প্রায় ধ্বংসের পথে। উপায়ান্তর না দেখে হৈমন্তী শুক্লা ধরলেন পুলক বাবুকে। পুলক বাবু তখন মান্নাদের জন্য দুটি গান লিখেছিলেন, সুরও প্রায় তৈরিই ছিল। পুলক বাবু তখন মান্নাদের কাছে গিয়ে ওনাকে অনুরোধ করলেন গান দুটি যাতে হৈমন্তী শুক্লাকে দেয়া হয়। মান্নাদেও বিনা বাক্য ব্যয়ে তা মেনে নিলেন। গান দুটি দেয়া হলো হৈমন্তী শুক্লা ম্যামকে। হৈমন্তী শুক্লা ম্যাম গান দুটি তৈরি করলেন। গান দুটি ইতিহাস তৈরি করলো এবং হৈমন্তী শুক্লা ম্যামের কেরিয়ারে তখন নতুন প্রাণ পেল। গান দুটি ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু এবং আমার বলার কিছু ছিল না। আরেকটা গল্প বলি, 1987 খ্রিস্টাব্দ অক্টোবর মাস, কিশোর কুমার মারা গিয়েছে। তখন কুমার শানু মুম্বাইতে স্ট্রাগল করছেন নিজের জায়গাটা পাকাপোক্তভাবে তৈরি করার জন্য। গুরুদেবের মৃত্যুতে কুমার শানু শোকে মুহ্যমান হয়ে পড়লেন এবং তিনি চাইলেন যে গুরুদেবকে স্মরণীয় করে রাখার জন্য একটি গান করতে। গিয়ে ধরলেন তিনি পুলক বাবুকে। পুলক বাবুর কলম থেকে তখনই বেরিয়ে আসলো একটি গান, অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম। গানটি ইতিহাস তৈরি করল আর কুমার শানু হলেন সুপার ডুপার হিট। অনেক নামি দামি সঙ্গীত পরিচালকদের নয়নের মণি হলেও পুলক বন্দ্যোপাধ্যায়ের শেষের জীবনটা খুব একটা ভালো কাটেনি। তিনি আর শেষের দিকে সেরকম কাজ পেতেন না।
অনেকের মুখ থেকে শোনা যায় তিনি আর শেষের দিকে সেরকম গান লিখতে পারতেন না। জীবনের প্রতি তীব্র অনীহা, তীব্র বিতৃষ্ণা তৈরি হয়ে গেছিল। উনি অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। অনেকের মুখে অনেক সময় শোনা গেছে তিনি নাকি গঙ্গার ঘাটে বসে দীর্ঘক্ষণ গঙ্গার দিকে তাকিয়ে থাকতেন। 1999 সালে 5ই সেপ্টেম্বর বিখ্যাত শ্যামা সঙ্গীত আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি উনি লিখলেন। তার ঠিক দুদিন পর অর্থাৎ 7ই সেপ্টেম্বর তীব্র ডিপ্রেসড হয়ে, তীব্র অবসাদগ্রস্ত হয়ে তিনি গঙ্গার বুকে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছিলেন। ডিপ্রেশন এবং অ্যাংজাইটি একজন মানুষকে তিলে তিলে নিঃশেষ করে দেয়। আমরা আমাদের শারীরিক রোগের চিকিৎসা করালেও মানসিক রোগের দিক থেকে কিন্তু আমরা অনেকটাই অবহেলা করি। অনেক সময় আমরা এটা বুঝতে পারি না যে আমরা ডিপ্রেশন এবং অ্যাংজাইটিতে আছি। তাই বলি দর্শক বন্ধুরা, যদি আপনি বা আপনার কাছের কোনো ব্যক্তি যদি মনে হয় ডিপ্রেশন বা অ্যাংজাইটিতে ভুগছেন, তাহলে আপনার কাছের প্রিয়জনের সাথে এ নিয়ে খোলাখুলি কথা বলুন। দরকারে মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। এ পৃথিবী ডিপ্রেশন মুক্ত হোক। আমরা সবাই শারীরিক এবং মানসিক দিক থেকে সুস্থ এবং আনন্দে থাকি, এই কামনাই করি। তো বন্ধুরা, বলুন আজকে আমাদের এই পর্ব আপনাদের কেমন লাগলো। যদি আপনাদের এই পর্বটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন। আর ওই সাবস্ক্রিপশনের পাশে যে বেল আইকনটা আছে না, ওটাকে ক্লিক করে দিন, যাতে আমাদের আপকামিং পর্বের নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। এবং আমাদের এই চ্যানেল এবং পর্বগুলি নিয়ে আপনাদের যাবতীয় মতামত কমেন্ট বক্সে অবশ্যই করবেন। এবং আমাদের এই পর্ব এবং আগের পর্বগুলি আপনার নিকটবর্তী আত্মীয় পরিজন, বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দেবেন, যাতে আপনার পাশাপাশি ওনারাও এই পর্বগুলি দেখতে পারেন এবং উপভোগ করতে পারেন। নমস্কার, শুভরাত্রি। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন, এই কামনাই করি। নমস্কার।